ভাই কাউন্টডাউন দেন। Bluetooth connected. টাইম ভাই একটু চেক দেন তো আমার আইডিতে লাইভ শেয়ার হয়েছে কিনা। জি ভাই ঠিক আছে লাইভ আচ্ছা লাইভটা পেজ থেকে শুরু হবে। আমাদের লাইভটা কি শুরু হয়ে গেছে একটু দেখবেন। জি ভাই লাইভটা কি অ্যাসোসিয়েট থেকে শুরু হয়েছে? জি 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 তুষার অ্যাসোসিয়েট ফেসবুক পেজ না সরি পার্সোনাল আইডি থেকে শেয়ার হয়েছে। ভাই 9:15 বাজে তো আমরা হচ্ছে তাহলে 9:15 থেকে শুরু করি। 2 মিনিট কাউন্টডাউনে থাকুক। জি আপনি 2 মিনিট পর থেকে শুরু করতে পারেন যেহেতু আমাদের পার্টিসিপেন্ট ধীরে ধীরে জয়েন হচ্ছে। জি ভাই তাহলে ভাই আপনি হচ্ছে তাহলে কাউন্টডাউনটা ওইটা দিয়ে দেন। আপনি হোস্ট আছেন তো আপনার হচ্ছে ওখান থেকে শুরু হতে পারবে। আমি মিগল ভাই আপনি আমাকে একটু ইনশিওর করবেন যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। ওকে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে অভিনন্দন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের এই লাইভটি সবাই শেয়ার করে দেবেন কারণ আজকের এই ইভেন্টটি খুবই চমৎকার এবং ইফেক্টিভ হতে চলেছে।
বেকারত্বের সমস্যায় বাংলাদেশ আয়োজিত আজকের এই ইভেন্টে গেস্ট হিসেবে আছেন তুষার হাসান হৃদয়, কো ফাউন্ডার অ্যান্ড সিইও তুষার অ্যাসোসিয়েট। হোস্ট হিসেবে আছি আমি জাওয়াদ হাসান এবং কো হোস্ট হিসেবে আছেন এমডি আকরাম, চিফ অ্যাডভাইজার অফ তুষার অ্যাসোসিয়েট। আমি আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি পরিচয় পর্বে স্মার্ট বাংলাদেশের স্মার্ট অ্যান্ড ইয়াং ম্যান তুষার হাসান হৃদয় ভাইয়ের কাছে। ভাই প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ জাওয়াদ হোসেন ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আজকের ইভেন্টে আমাকে আমন্ত্রণ করার জন্য। শুরুতে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। আমার নাম তুষার হাসান হৃদয়, আমার নিজ জেলা সিরাজগঞ্জ, বর্তমান ঢাকাতে থাকি, পড়াশোনা করি, পাশাপাশি কর্পোরেট বিজনেস কনসালটেশন হিসেবে কাজ করছি এবং ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। এতটুকু ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। আর আজকে সবাইকে অনেক বেশি অভিনন্দন। আজকে আমাদের এই ছোট্ট ইভেন্টে বেকারত্ব সমস্যা বাংলাদেশ ইভেন্টে সবাইকে যুক্ত হওয়ার জন্য অলরেডি আমাদের সাথে অনেক পার্টিসিপেন্ট যুক্ত হয়েছে। সো আমাদের সাথে থাকবেন। আগামী 30 থেকে 35 মিনিট আমরা সুন্দর একটা ইভেন্ট পরিচালনা করব আমাদের জায়গা থেকে। জি জাওয়াদ ভাই, কন্টিনিউ করুন প্লিজ। অসংখ্য ধন্যবাদ তুষার হাসান হৃদয় ভাইকে। আমি এর পরবর্তীতে চলে যাচ্ছি কো হোস্ট এমডি ইকরাম ভাইয়ের কাছে। ভাই প্লিজ। কো হোস্ট এমডি ইকরাম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে। ইকরাম ভাইয়ের কো-হোস্টে আজকের হয়তো নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হচ্ছে, তো আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রশ্নপত্রে। তো প্রশ্নপত্র যাওয়ার আগে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই জানাবেন কে কোত্থেকে যুক্ত হয়েছে। এবং আজকের লাইভটি কেমন হতে যাচ্ছে বা কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আর দেরি না করে তুষার ভাইয়ের কাছে সরাসরি চলে যাচ্ছি প্রশ্নপত্রে। তুষার ভাই, আমরা সকলেই এই বিষয়ে অবগত যে উচ্চশিক্ষিত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, কিন্তু দেখা যাচ্ছে বেকারত্বের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে বাংলাদেশ উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও বেকারত্বের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়, এটার কি কি কারণ থাকতে পারে এবং আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যার সমাধান করতে পারবো আশা করি। যদি আপনি এই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন আমরা খুবই উপকৃত হতাম। জি, অসংখ্য ধন্যবাদ জাওয়াদ ভাইকে আজকের খুব সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন করার জন্য। আসলে বাংলাদেশে যে বেকারত্বের একটা সমস্যা এটা পূর্বে থেকে আছে, বাট বর্তমান প্রেজেন্ট যদি আমরা দেখতে পাই বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের, আমাদের বর্তমান বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি প্লাস, বাট এর ভিতরে যে আমরা গ্রাজুয়েট কমপ্লিট আছে প্রায় 4.5 লক্ষ প্লাস। আর এই 4.5 লক্ষ গ্রাজুয়েট প্লাস ম্যাক্সিমাম আপনার গ্রাজুয়েট কমপ্লিট করেছে, বাট এর মধ্যে দেখা যাচ্ছে সবই বেকার, এদের কর্মসংস্থান নেই। যদি এরা ডিগ্রি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিগ্রি অর্জন করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি এদের নির্দিষ্ট কোনো কর্ম নেই। তো এদের যে কর্মসংস্থানের একটা সিস্টেম বর্তমানে যে প্রথাগত, যে এদের বেকারত্বের সমস্যাটা আসলে মূল কারণটা কি। আমরা যদি বর্তমানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা যদি দেখতে যাই, সেখানে আমাদের শেখানো হচ্ছে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ স্কিল একটা সাইড আর এডুকেশন একটা সাইড, দুটি এক চাষ আমাদের কখনো করলে হবে না। তো আমরা যখন বর্তমান বাংলাদেশে দেখছি যে আমাদের প্রথাগত শিক্ষা যেখানে শেখানো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা গিয়েছে, সিরাজউদ্দৌলা কবে মারা গিয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যখন একটা ইন্টারভিউ দিতে চাচ্ছি বিসিএস ক্যাডার বা যে কোনো একটা আপনি ইন্টার বোর্ডে যাচ্ছেন না কেন, সেখানে কিন্তু আপনাকে চাওয়া হচ্ছে যে আপনার ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, অর্থাৎ পূর্বের কোনো আপনার অভিজ্ঞতা আছে কিনা। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই শিক্ষার পাশাপাশি এর সাথে যদি একটু অ্যাডজাস্ট করে যদি আপনার স্কিল ডেভেলপমেন্ট যে একটা বিষয় আছে এটা যদি একটু অ্যাডজাস্ট করে দিত, তাহলে কিন্তু এই যে 4.5 লক্ষ গ্রাজুয়েট কমপ্লিট করে বসে আছে এদের কিন্তু কর্মসংস্থানে কি হতো না, কোনো সমস্যা হতো না, কারণ এরা পড়াশোনার পাশাপাশি একটা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছে। দ্যাটস ওয়াই এরা পড়াশোনা শেষ করে এদের কিন্তু কি হচ্ছে না, একটা বেকারত্বের যে একটা অভিশাপ সেটা কিন্তু তাদের সব আছে না। তো অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে মেইন কজেস, আপনাকে পড়াশোনার পাশাপাশি এমন একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যে স্কিল ডেভেলপমেন্টটা করলে আপনার পড়াশোনা শেষ করে চাকরির জন্য বসে না থাকতে, আপনি নিজে যেন একটা কি করতে পারেন, একটা উদ্যোক্তা হিসেবে উদ্যোক্তা লাইফ শুরু করতে পারেন। সো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পড়াশোনার পাশে সবাই অবশ্যই একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে, তাহলে আপনার যদি বেকারত্ব একটা সমস্যা এটা আর থাকবে না।
তো সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা সাইট স্কিল ডেভেলপমেন্টের সাথে কাজ করতে হবে পড়াশোনার পাশাপাশি, তাহলে আমাদের বেকারত্ব সমস্যাটা দূর করা সম্ভব হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি, অসংখ্য ধন্যবাদ তুষার ভাইকে। ভাই, আপনি যে স্কিল ডেভেলপমেন্ট এবং উদ্যোক্তার কথা যে বলেছেন, আমি প্রথমেই আসি স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে। স্কিল ডেভেলপমেন্ট আমরা কিরকম টাইপের করতে পারি? কারণ আমাদের যে লেখাপড়া আছে, এখন লেখাপড়া তো আমাদের কমপ্লিট করতে হবে। এই যে লেখাপড়া, তারপর হচ্ছে টুকিটাকি পারিবারিক কাজ রয়েছে, এবং এই মাঝে আমরা কিভাবে সময়টা বের করতে পারি এবং কি কি স্কিল আমরা ফোকাস দিলে আমরা যেরকম উন্নত দেশের ভিতর গুলো অন্যতম, এবং কর্মক্ষেত্র যদি এরকম উন্নত হতে পারে, কিরকম স্কিল ডেভেলপমেন্ট আমরা করতে পারি, যদি এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ আমার একটা সুন্দর চমৎকার কোশ্চেন করার জন্য। ইংলিশে একটা কথা আছে যে উই ক্যান নট লিভ উইদাউট এনি স্কিল ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ বর্তমান বিশ্বে আমাদের স্কিল ছাড়া বেঁচে থাকা খুবই কষ্টকর। সো অ্যাট দ্য সেম টাইম আমাদের যে পড়াশোনা করা হচ্ছে, পাশাপাশি অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। স্কিল ডেভেলপমেন্ট তো অন্যতম একটা আছে, আপনি স্পোকিং ইংলিশটা করতে পারেন, আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারেন ইংলিশে। পাশাপাশি আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট আছে, ডিজিটাল গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আপনি যদি সাইবার সিকিউরিটি হিসেবে কাজ করতে চান, পাশাপাশি আপনার অনলাইনে বিভিন্ন কর্পোরেট বিজনেস কনসালটেশন আছে, আপনি পাবলিক স্পিকার হতে পারেন। এট দ্য হিউজ পরিমাণ আপনার কাছে কি অপরচুনিটি আছে এট দ্য সেম টাইম। কারণ বর্তমানে আমাদের যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ইউজ করলে আপনি হিউজ পরিমাণ স্কিল ডেভেলপমেন্টের ফেসবুক পেজ পাবেন, গ্রুপ পাবেন। ইউটিউবে সার্চ করলে আপনি হিউজ পরিমাণ কন্টেন্ট বা বিভিন্ন রাইটারের লেখা পাবেন, বিভিন্ন আপনি কন্টেন্ট পাবেন। সেখান থেকে আপনি কি স্কিল ডেভেলপমেন্টটা করতে পারেন। আর স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার হিউজ পরিমাণ অপরচুনিটি বা ফ্যাসিলিটি আছে। আর এর ভিতরে অন্যতম হচ্ছে আপনি ইংলিশ স্পোকেনটা করতে পারেন। আপনি যে কোনো অনলাইন স্পেসে একটা গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো একটা সাইটে কাজ শিখতে পারেন। আপনি কর্পোরেট বিজনেস কনসালটেশনে কাজ শিখতে পারেন, আপনি ড্রপশিপিং এর বিজনেস করতে পারেন। যে কোনো সাইটে আপনি স্কিল হতে পারেন। আপনি যদি ভালো ডাক্তার হতে চান, আপনি ডাক্তারের দিকে ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট করেন। বাট ইউ হ্যাভ টু চয়েস অন পার্ট। আপনাকে যে কোনো একটা দিকের উপরে ফোকাস দিলে ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট করা সম্ভব। আর স্কিল ডেভেলপমেন্ট মেইন বিষয় হচ্ছে আপনাকে যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করা, যেটা আমরা বুঝি। সেটা হতে পারে আপনার অনলাইন প্ল্যাটফর্ম হতে পারেন, সেটা হতে পারে আপনার বিজনেসে, সেটা হতে পারে কন্টেন্ট রাইটিং, এনি হাউ এনি সাইট। আপনি যে কোনো সাইটে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। বাট এট দ্য প্রেজেন্ট বর্তমান যে বিশ্বে, সেটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট অনেকগুলো সাইট আছে। আপনার ফ্রিল্যান্সিং একটা সাইট আছে, আপনি ইংলিশ স্পিকিং করতে পারেন, আপনি পাবলিক স্পিকিং করতে পারেন, আপনি অ্যামাজনে বা ড্রপশিপিং বিজনেস করতে পারেন। যে কোনো সাইটে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। বাট ইউ হ্যাভ টু এনি স্কিল গ্যাদার। আপনাকে যে কোনো একটা স্কিল গ্যাদারমেন্ট করতে হবে বর্তমান বিশ্বে, তাছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। সো আমি আশা করি অনেকগুলো ক্লু দিয়েছি আপনাকে স্কিল ডেভেলপমেন্ট সাইটগুলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি জাওয়াদ সাহেব। অসংখ্য ধন্যবাদ তুষার হাসান হৃদয় ভাইকে। ভাই, যে আপনি যে আরেকটা যে ব্যাপারটা বলেছিলেন যে উদ্যোক্তা, যে আমার এখন দেখা যাচ্ছে আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি বা সেকেন্ড ইয়ারে পড়ি, কিন্তু আমি এখন উদ্যোক্তা হতে চাই। সেক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যদি কোনো বিজনেস করতে চাই, ন্যূনতম সবকিছু রেখে 5 লাখ টাকা আমার দরকার হতে পারে। এখন দেখা যায় ভাই, আমার বাবা মার নুন আনতে পান্তা ফুলায়, তো সেই ক্ষেত্রে আমাকে এখন 5 লাখ টাকা কিভাবে দেবে? এবং তাই বলে কি আমি উদ্যোক্তা হতে পারবো না? আমি কি অন্য 5 জন 10 জনের একটা কর্মসংস্থান তৈরি করতে পারবো না? এখন আমি কিভাবে উদ্যোক্তা হতে পারি? জি, তুষার হাসান হৃদয় ভাই। জি, আবার একটা সুন্দর কথা বলেছেন যে আসলে বর্তমান যে আমাদের সিচুয়েশন বা আমাদের যে প্রথাগত একটা বিষয় যে আমাদের বিজনেস করতে হলে লাখ লাখ টাকা লাগবে, আসলে বিষয়টা কিন্তু এরকম না। উদ্যোক্তা আসলে কি? উদ্যোক্তা হচ্ছে যে কোনো একটা বিষয়ে উদ্যোগ গ্রহণ করাই হচ্ছে উদ্যোক্তা। মানে যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি হচ্ছে উদ্যোক্তা। এখন সেটা উদ্যোগে আপনার বিভিন্ন সাইট হতে পারে। আপনাকে যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বিজনেস করতে, বিষয়টা এরকম না। আপনি যে কোনো একটা প্রবলেম সলভিং করতে পারলেন, ওই বিষয়ে আপনি কি একজন দক্ষ মানুষ হয়ে গেছেন। এখন ওই বিষয়ে আপনি কাকে কাকে প্রবলেমটা সলিউশন করে দিতে পারবেন। তাহলে কি আপনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং ওই উদ্যোগটার প্রবলেমটা আপনি সলিউশন করে দিচ্ছেন। বাট এখানে কিন্তু আপনার টাকার সাথে কোনো একটা সম্পর্ক নাই। হ্যাঁ, আপনাকে বিজনেস করতে হলে অবশ্যই টাকা লাগবে, বাট আপনার মাথা যে আছে, ব্রেন যে আছে, এই ব্রেনের চেয়ে বড় ইনভেস্টমেন্ট আদারওয়াইজ কোনো কিছু নাই। আপনারা তো জানেন যে বর্তমানে আমাদের বিভিন্ন সাইট আছে, অ্যামাজন বলেন, দারাজ বলেন, তারপর ড্রপশিপিং বলেন, বিভিন্ন সাইট আপনি কি উইথাউট মানিতে আপনি বিজনেস করতে পারতেছেন। বাট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ডসেট আপ। আপনার মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে হবে। কারণ আপনার যে টাকা দিয়ে যে বিজনেস করা যায়, বিষয়টা এরকম না। কারণ আমরা বর্তমান যেটা দেখতে পাচ্ছি, প্রায় 3 থেকে 3.5 লক্ষ বাংলাদেশি এন্টারপ্রেনার তারা কিনা বিজনেস করছে উইথাউট মানি, জাস্ট একটা ফেসবুক পেজের মাধ্যমে যে কোনো একটা রিপিট কাস্টমার বা যে কোনো একটা সাইট থেকে আপনার রিসেলার হিসেবে কাজ করতেছে। বাট আপনি রিসেলার হয়ে আপনি 4 থেকে 5 মাসে একটা অ্যামাউন্ট
গুছাতে পারলেন বা অ্যামাউন্ট গোছালেন, গোছানোর পর আপনার 4-5 মাসের ব্যবধানে কিন্তু একটা মূলধন হলো, স্বল্প হলে পারো। এই মূলধনটা আপনি কি করতেন, অন্য একটা সাইটে ইনভেস্ট করতে পারেন। সেখান থেকে 2-4-5 মাস পর থেকে আপনার একটা ইনভেস্ট আসলো, মানে অল ওভার ইনভেস্টমেন্ট গুলো দিয়ে আপনি কিন্তু 2-4 লাখ টাকা এমনি এক জায়গা থেকে ইনভেস্ট পেয়ে যাচ্ছেন এই জায়গা থেকে ইনভেস্ট করে। তো ফার্স্টলি যে আপনাকে ইনভেস্ট করে যে বিজনেস করতে হবে বিষয়টা এরকম না। আপনি রিসেলার হিসেবে কাজ করতে পারেন, আপনি অ্যামাজনে বিজনেস করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনার হিউজ পরিমাণ অপরচুনিটি আছে, বাট আপনার মাইন্ডসেটটা আগে পজিটিভ সিগন্যাল দিতে হবে। কারণ আমাদের প্রথাগত যে সিগন্যাল সেটা হচ্ছে আমাদের ইনভেস্ট করতে হবে টাকা, বাট স্রষ্টা যে আপনাকে যে মাইন্ড সেটআপ দিয়েছে এই মাইন্ড সেটআপ দিয়ে যে বিজনেস করা যায় সেটা আপনি কখনো চিন্তা ধারণা করতে পারেন না। এখন থেকে আপনাদের চিন্তা ধারণাটাকে পরিবর্তন করতে হবে। যখন আপনার চিন্তা ধারণাটা পরিবর্তন করতে পারেন তখনই আপনি বিজনেস করা সম্ভব। আর উদ্যোক্তা যে বিষয়, এই উদ্যোক্তা জীবনে অনেক কিছু আসে আবার অনেক কিছু হারিয়ে যায়, বাট ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর বিজনেস অ্যান্ড মাইন্ড সেটআপ। যখন আপনার মাইন্ড সেটআপটা থাকবে তখন আপনি যে কোনো বিজনেসে ভালো কিছু করা সম্ভব হয়ে যাবে। সো উদ্যোক্তা হতে গেলে আপনার যে অনেক কিছু লাগবে বিষয়টা এরকম না, মূলধন লাগবে বিষয়টা এরকম না, আপনার ব্রেন আছে, মেধা আছে, এতে দিয়ে দ্যাটস এনাফ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ তুষার হোসেন হৃদয় ভাইকে। অডিয়েন্স অনেকেই বলে থাকেন যে ভাই আমি আসলে উদ্যোক্তা হতে চাই, আমি লেখাপড়া, যাদের এরকম কোন কোশ্চেন ছিল বা ভেবেছিলেন এরকম কোশ্চেন করবেন, আশা করি আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। তবে আমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে জয়েন হয়েছেন, আপনারা সবাই জানাবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো কিছুর বিষয়ে, অবশ্যই আপনারা জানাবেন আপনাদের জায়গা থেকে। আমরা হচ্ছে আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ওকে, ধন্যবাদ ভাই। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশে 20 বছরের যুবক বিলিয়নিয়ার হচ্ছে, কিন্তু আর আমার দেশের 20 বছরের যুবক কিশোর গ্যাং এর লিডার হচ্ছে। এই যে একটা আকাশ পাতাল একটা তফাৎ, একটা তারতম্য, এই ব্যাপারটি আপনি আসলে কিভাবে দেখেন, এবং যদি এই বিষয়ে যদি কিছু বলতেন। যে আসলে আমরা যেটা বর্তমান দেখতে পাচ্ছি, যেটা তিলক মাহাতাব মাত্র 20 বছর বয়সে সে কিনা স্টার্টআপ তৈরি করতে পেরেছে। আসলে সত্যি হলে বাস্তবতা আসলে এট দ্য সেম টাইম এরকমই, মানে বাংলাদেশের যে অবস্থা সেখানে 20 বছর বয়সে কিশোর গ্যাংয়ের লিডার হচ্ছে, আর বাইরের দেশে দেখা যাচ্ছে 20 বছর স্টার্টআপ কোম্পানির সিও হচ্ছে। তো এখানে যদি আসলে হাস্যকর হলে পারে, আসলে বিষয়টা খুবই রিয়েলিটি, বাস্তবতার সাথে সম্পৃক্ত। সেটা যদি আমরা দেখতে পাই, দেখেন আপনার আশেপাশের যে অবস্থান আছে, আপনার আশেপাশে ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেল যাদেরকে দেখুন না কেন, তারা কোনো না কোনো সাইডে কিন্তু অ্যাডিক্টেড, তারা কোনো না কোনো সাইডে কিন্তু অ্যাডিক্টেড হতে পারে। একটা যদিও রুরু হচ্ছে, হয়তো কেউ গার্লফ্রেন্ডের সাথে অ্যাডিক্টেড, কেউ হয়তো পড়াশোনার সাথে অ্যাডিক্টেড, কেউ হয়তো মাদকাসক্তির সাথে অ্যাডিক্টেড, কেউ হয়তো আড্ডার সাথে অ্যাডিক্টেড, বিভিন্ন বিষয়ের সাথে অ্যাডিক্টেড। বাট এটার মেন কজটা কি জানেন? এই যে আমাদের যে পারিবারিক শিক্ষা, আমরা শুধু বলি পারিবারিক শিক্ষার অভাব, আসলে পরিবারটা কিন্তু শিক্ষার মেন শেকড়, অর্থাৎ পরিবার থেকে কিন্তু সে শিক্ষা ব্যবস্থাটা পায়। কিন্তু আমাদের পরিবারটাই তো ম্যানেজমেন্টটাই নেই। আর এই পরিবারটা ম্যানেজমেন্ট কোথা থেকে নেই? আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, মানে অনেকগুলো সমস্যা মিলে কিন্তু একটা মানুষ কি বিপর্যস্ত হয়ে পড়ে। কারণ এখন হয়তো আমার কাছে ফুটফুটে একটা ব্লেজার আছে, আমার কাছে 3 ওয়াক্ত খাবার আছে, আমার কাছে ভালো কিছু মানি আছে, আমার কিন্তু কি হবে না, কোনো সমস্যা হবে না। তখন আমার চাইলে কিন্তু আমার কিন্তু হিউজ পরিমাণ নলেজ গ্যাদার করা পসিবল হয়। বাট যখন একটা মানুষের পেটে ভাত নাই, যখন একটা মানুষের ভালো পোশাক নাই, যখন তার পরিবারটা ম্যানেজমেন্ট নাই, তখন সেই ছেলে থেকে আপনি কি আশা করেন? তার থেকে তো ভালো কিছু আশা করা সম্ভব না। কারণ অ্যাট দ্য সেম টাইম বাইরের দেশে তাদের পরিবার, তাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট, তাদের টাইম ম্যানেজমেন্ট, তাদের পরিবার ম্যানেজমেন্ট, অনেকগুলো কি সব ডিফারেন্ট কালচারে তৈরি করা হয়। আমরা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা দেওয়া হয় এখানে প্র্যাকটিক্যালি কোনো কিছু শেখানো হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি জাপানে দেখেন, তাদের 6 বছর থেকে তাদের একটা পড়াশোনার সিস্টেম দেওয়া যায়, তোমার কোনটা পছন্দ। তার বাচ্চাকে কি দেয় 6 বছর থেকে অপরচুনিটি, যে তোমার কোনটা পছন্দ। ওই ছেলেটার যখন যেটা পছন্দ তাকে ওই বিষয়ে কি করে দক্ষতা তৈরি করে। সে হতে পারে প্লে গেম খেলতে পারে, সে গেমের উপর এক্সপার্ট তৈরি করে, সে হয়তো সফটওয়্যার ভালো জানে, সফটওয়্যার উপর এক্সপার্ট তৈরি করে, সে হয়তো গেম খেলতে পছন্দ করে, তাকে গেম হিসেবে এক্সপার্ট করে, সে হয়তো কন্টেন্ট রাইটিং করতে হবে, তাকে কন্টেন্ট রাইটিং এর এক্সপার্ট করে, সে যদি ভালো সায়েন্টিস্ট হতে হবে তাকে বৈজ্ঞানিক বিষয়ে দক্ষতা অর্জন করে হেল্প করে। বাট আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবারের যে সাপোর্টটা, এই সাপোর্টটা আমাদের নাই। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে পরিবার চাচ্ছে তোমরা কি করো, A+ তোলো, মানে কেমন যেন একটা অবাস্তব কাহিনী বর্তমান সিচুয়েশনে। মানে তোমাকে কি করতে হবে, A গ্রেড 100 হতে হবে, A গ্রেড হতে হবে। বাট ফ্যামিলি এটা বোঝে না যে
স্রষ্টাকর্তা আপনাদের মাইন্ড সেটআপে যেটা দিয়েছে সেটা আপনার ভাগ্যে থাকবে, পাশাপাশি আপনাকে চেষ্টা করতে হবে। বাট এই চেষ্টাতে যখন ওভার কনফিডেন্স হয়ে যায় তখনই সে একটা ড্রাগ অ্যাডিক্টের সাথে মিশে পড়ে। কিন্তু তাদের ছোট থেকে যদি বলে দিত যে বাবা তোমার ভিতরে অনেক অপরচুনিটি আছে, তোমার ভিতরে অনেক সম্ভাবনা আছে, তুমি অনেক কিছু করতে পারবা, বাট অ্যাট দ্য সেম টাইম সেটা না করে তাদেরকে বইয়ের পর বই চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা যেটা চাচ্ছে না তার উপরে সেটা দিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের যে একটা ভালো মন্দ বিচার বিশ্লেষণ সেটা কোনো প্রাধান্য দিচ্ছে না। কিন্তু আমরা যদি বাইরের দেশে দেখি তারা কিন্তু তাদের যে মত প্রকাশের যে একটা স্বাধীনতা সেটা কিন্তু দিচ্ছে, তারা ছোট হলে পারেও। দ্যাটস ওয়াই তারা দেখবি তাদের যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটা নিয়ে তারা ছোট থেকে বেড়ে উঠছে। দ্যাটস ওয়াই তারা 10-15 বছর 20 বছর বয়সে তাদের মনের মতো করে যে ক্যারিয়ারটা আছে সেই ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতে পারতেছে। বাট সেই অপরচুনিটিটা কি পাচ্ছে না, তারা বাংলাদেশে তার পরিবার থেকে পাচ্ছে না। সো যখন আপনার পরিবার থেকে ফ্যাসিলিটি পাবেন, যখন আপনার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব জায়গাতে আপনি ফ্যাসিলিটি পাবেন, তখনই একটা ছেলে তার ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতে পারবে। শুধু একটা মানুষের উপর নির্ভর করে না, কারণ স্রষ্টাকর্তা প্রত্যেকটা মানুষের ভিতরে সম্ভাবনা দিয়ে পাঠিয়েছেন। সে হতে পারে অনলাইনে কন্টেন্ট রাইটিং হতে পারে, সে সায়েন্টিস্ট হতে পারে, সে ডক্টর হতে পারে, সে এনি সাইড হতে পারে, বাট তাকে সেই মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। কিন্তু আমাদের বর্তমান যে সিচুয়েশন সেখানে মত প্রকাশের স্বাধীনতা দূরের কথা, তাকে যেটা প্রয়োজন না তারপরে তাকে শেখানো সেটা দেওয়া হচ্ছে, মানে বোঝার উপর বোঝা দেওয়া হচ্ছে। আপনি যদি পারেন 1 কেজি দেওয়া হচ্ছে 3 কেজি, তখন সেই ব্যক্তিটা কি ড্রাগ অ্যাডিক্টেড হবে না? অবশ্যই সে ড্রাগ অ্যাডিক্টেড হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার পছন্দ কোনটা, আপনার পছন্দটাই আপনাকে গ্রো করতে সাহায্য করতে হবে আপনার পরিবার থেকে। তাহলে এই যে বাংলাদেশে যে 20 বছর বয়সে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে, বেকারত্ব সমস্যা বাড়ছে, তাহলে কিন্তু বাইরের দেশের যে সিস্টেমটা ওই সিস্টেম অনুযায়ী যদি আমরা আগাতে পারি তাহলে কিন্তু আমাদের বেকারত্বের সমস্যা, ড্রাগ অ্যাডিক্টেড এগুলো কিন্তু আমাদের ভিতরে আর থাকবে না। সো আমাদের এই জায়গা থেকে আমাদের অবশ্যই ফ্যামিলিকে সচেতন হতে হবে, ফ্যামিলির প্যারেন্টস, পিতা মাতাকে সচেতন হতে হবে, পাশাপাশি তার আউটসাইডে যে 5 স্টারগুলো আছে সেগুলো থেকে পরিবর্তন হতে হবে। এগুলো থেকে যখন একটা ছেলে বা একটা মেয়ে পরিবর্তন হতে পারবে তখনই কিন্তু তার ক্যারিয়ারটা ব্রাইট হবে, আদারওয়াইজ কোনোভাবে সম্ভব হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শর্ট হলে পরে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম ভাই। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে এই ব্যাপারটি অনেকেরই জানার ছিল, কোশ্চেন ছিল। ভাই আমি আর দেরি না করে আমি একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট গুলো চেক করি। মনিরা নাসরিন মুক্তা আপু ঢাকা থেকে জয়েন করেছেন, ইব্রাহিম মিয়া সাভার থেকে জয়েন করেছেন, মিস ইয়াসমিন আক্তার ঢাকা থেকে, এমডি আশিকুর রহমান রংপুর থেকে, রিমন শেখ গাজীপুর থেকে, শারমিন অরণ্য ঢাকা যাত্রাবাড়ি, আসমা পারমিন সৈয়দপুর, নুসরাত জাহান জয়পুরহাট, লিমা ইসলাম কিশোরগঞ্জ, লিজা আক্তার শেরপুর, সিদ্ধাতুল মুনতাহা নাগেশ্বরী। ভাই আমাদের একজন কমেন্ট করেছেন, কমেন্টের প্রশ্নটিকে আমি নিতে পারি? যদি আপনি অনুমতি নেন তাহলে আমি প্রশ্নটি নিতে পারি। শিওর। আর ইব্রাহিম মিয়া ভাই কমেন্ট করেছেন যে ভাই আমরা অথবা আমাদের সন্তানদের কি ছোট থেকে স্কিলের উপর জোর দিব, নির্দিষ্ট একটি বয়সের পর স্কিল নিয়ে ভাববো? কারণ তার কোশ্চেনটা হচ্ছে যে সে কিরকম স্কিলের উপর জোর দিবে এবং সেটার বয়স কত থেকে হতে হবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাইকে সুন্দর এবং চমৎকার একটা কমেন্ট করার জন্য। সো আমি যে বলছি যে পড়াশোনা বাদ দিতে হবে বিষয়টা এরকম না, মানে আপনাকে পড়াশোনা করতে হবে, পাশাপাশি আপনাকে স্কিল একটা ডেভেলপমেন্ট করতে হবে। আর এটা যত দ্রুত করতে পারেন তত দ্রুতই আপনার জন্য ভালো হবে ক্যারিয়ার লাইফের জন্য। সো একটা ইংলিশে কথা আছে, লার্নিং টাইমে আর্নিং না এবং আর্নিং এর টাইমে লার্নিং না। অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লার্নিং করতে হবে, শিখতে হবে। মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা যে করতে হবে না বিষয়টা এরকম না, প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই করতে হবে, পাশাপাশি আপনাকে যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের উপর ফোকাস দিতে হবে। সেটা হতে পারে অনলাইনে, সেটা হতে পারে অফলাইনে, সেটা হতে পারে ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, যে কোনো সাইটে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। স্পেসিফিক কোনো কি নেই, কোনো স্কিল ডেভেলপমেন্ট নেই, বাট আপনাকে কি করতে হবে, অ্যানালাইটিক্স করতে হবে যে আমাদের বর্তমান বাংলাদেশের কি অবস্থা, এখানে কোনটা কম্পিটিশন বেশি, কোনটা কম্পিটিশন কম। মানে আপনাকে কি করতে হবে, ফার্স্ট অ্যানালাইসিস করতে হবে। আপনার অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার জন্য কোনটা প্রযোজ্য, আপনার কোনটা ভালো লাগে। কারণ আমি হয়তো আপনাকে 5 মিনিট মোটিভেশন দিলাম, তার মানে এই নয় যে এটা আপনার কেরিয়ার। আপনাকে রাইট ডিসিশনের জন্য আপনার সাথে আপনাকে নিজে বসতে হবে, আপনার কোনটা ভালো লাগে এবং এইটার বর্তমান ডিমান্ডেবল বাংলাদেশে বা বাইরের কান্ট্রিতে আছে কিনা। যখন আপনি অ্যানালিটিক্সটা করতে পারেন প্রপারলি ভাবে, তখন আপনার নিজে থেকে একটা স্কিল ডেভেলপমেন্ট করা সম্ভব হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা স্কিলের ডেভেলপমেন্ট করতে পারেন, বাট বর্তমান যেটা আপনি ইংলিশের উপর থেকে একটু ফোকাস দিতে পারেন, পাশাপাশি
বর্তমান ড্রপশিপিং বা অ্যামাজন বিভিন্ন বিজনেস আছে, এটার সাথে ইনভলভমেন্ট করতে পারেন। পাশাপাশি আপনার কর্পোরেট বিজনেস সাইট আছে, পাবলিক স্পিকিং করতে পারেন, কন্টেন্ট রাইটিং করতে পারেন, এবং ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইট আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সাইবার সিকিউরিটি, এসইও, বিভিন্ন সাইট আছে। আপনার যে কোনো সাইটে আপনার বা আপনার সন্তানকে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। বাট লার্নিং এর সময় কিন্তু আর্নিং করা যাবে না, অবশ্যই আপনাকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করতে হবে, পাশাপাশি এই স্কিল ডেভেলপমেন্টটা অ্যাটাচমেন্ট করতে হবে। তাহলে আপনার কিন্তু সেই পড়াশোনার পাশাপাশি যে করতেছেন, আপনার অ্যাটলিস্ট 20 থেকে 25 বছর পার হওয়ার পরে কিন্তু আপনার একটা জবের জন্য খুঁজতে হবে না, কারণ আপনি স্কিল ডেভেলপমেন্ট করেছেন, আপনি নিজে নিজে নিজের কর্মসংস্থান তৈরি করতে পেরেছেন। তো এজন্যই আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিতে হবে এবং পড়াশোনা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাই। আশা করি ইব্রাহিম মিয়া ভাই আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার গুলো পেয়েছেন। ভাই আপনার প্রতি হচ্ছে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে লেখাপড়ার পাশাপাশি, লেখাপড়ার জন্য আমরা যে বইগুলো পড়ে থাকি এর পাশাপাশি কি আমরা আদার্স কোনো বই পড়তে পারি যেটা আমার মেধা বিকাশে বাস্তবিক হওয়ার জন্য আরো বেশি হেল্পফুল হবে? এক্স্যাক্টলি ভাই, কারণ পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই, পড়াশোনার বিকল্প কিছু নাই। কারণ আপনি যদি ভালো কিছু করতেছেন অবশ্যই আপনাকে বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নাই। কারণ আপনি বড় বড় যতই স্টার্টআপ কোম্পানি দেখেন না কেন, ইলন মাস্ক বলেন, জেফ বেজোস বলেন, বিল গেটস বলেন, এরা প্রত্যেক সপ্তাহে 4 থেকে 5টা করে বই শেষ করতো। তারা কিভাবে পড়তো তাহলে মনে করেন? আমি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলতেছি, মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে সেখানে কিন্তু আপনাকে শেখানো হচ্ছে প্রথাগত পূর্বে সেই সিরাজউদ্দৌলা কবে মারা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কি কি, বিলাসিতা গল্পের কি কি, এবং বিভিন্ন সাইটে কিন্তু এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু কর্মক্ষেত্রে লাগছে না। আপনি পড়বেন, বাট আপনি পড়তে পারেন লিডারশিপ অ্যাবিলিটি, কমিউনিকেশন স্কিল, ইংলিশ স্পোকেন, ব্র্যান্ড মার্কেটিং, লিডারশিপ অ্যাবিলিটি, বিভিন্ন কি আছে, ডোপামিন ডিটক্স, বিভিন্ন সাইটের বই আছে। যেই বইগুলো পড়লে আপনার ভিতরে যে সম্ভাবনাটা আছে এটা একটু আরেকটু ইমপ্রুভমেন্ট হবে, আপনার ভিতরে একটা ইমোশন মোটিভেশন কাজ করবে। যখন আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে তখন আপনার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করবে, তখন কিন্তু আপনার যে কোনো কাজটা করার সম্ভাবনা হবে। কারণ প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো সেখানে কিন্তু আপনাকে জব হিসেবে প্রিপেয়ার করা হচ্ছে, বাট আপনার ভিতরে যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটা পৃথিবী জয় করাও কিন্তু সম্ভব। এই জন্য আপনাকে বই পড়তে হবে। আর এর ভিতরে অন্যতম বইগুলো আছে লিডারশিপ অ্যাবিলিটি, রোড টু সাকসেস, তারপর আপনার ডোপামিন ডিটক্স, ব্র্যান্ড মার্কেটিং, বিভিন্ন সাইটের আপনার বইগুলো আছে। যে বইগুলো পড়লে আপনার ভিতরে যে অমৃত সম্ভাবনা আছে সেটা আপনার অনেকটা আগিয়ে যাবে এবং আপনার কর্মক্ষেত্রের ভিতরে আরো উদ্দীপনা কাজ করবে। সেক্ষেত্রে আপনাকে বই পড়ার কোনো বিকল্প নাই। বাট এই জন্য আমি প্রাতিষ্ঠানিক বই একটু ফোকাস কম দিতে বলি, কারণ এখান থেকে আপনি যেটা শিখতে পারেন সেটা আপনার কর্পোরেট বা বিজনেস লাইফে বা কর্মক্ষেত্রে খুবই কম লাগছে। এই জন্য এইটার পাশাপাশি আপনাকে আউটসাইড হিউজ পরিমাণ বই অ্যানালাইসিস করতে হবে এবং পড়তে হবে প্রতিদিন। তাহলে আপনি অ্যাজ এ কোয়ালিফাইড হিসেবে তৈরি হতে পারেন। কারণ আপনারা একটা জানেন যে এডুকেশন অ্যান্ড কোয়ালিফাইড দুটি এক জিনিস না। আপনাকে এডুকেশন পাশাপাশি কোয়ালিফাইড হতে হবে, কারণ বর্তমান প্রেজেন্ট আপনাকে কোয়ালিফাইড হিসেবে চায়, বর্তমান বিশ্ব আপনাকে কোয়ালিফাইড হিসেবে চায়। আপনারা আরেকটা ইনফরমেশন জানলে অবাক হবেন যে বাংলা সারা পৃথিবীতে এরকম 8,500 পাগল আছে, মানে এই পাগল সেই পাগল না, মানে এরকম সিস্টেমেটিক পাগল আছে যারা এমন কিছু সিস্টেম তৈরি করে রাখছে যেটা যদি এখন সারে মানুষ পাগল হয়ে যাবে। সেটা 30 সালের পরে সেই সিস্টেমগুলো সারবে, যেটা এআই, আর্টিফিশিয়াল, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমন এমন সিস্টেম করে রাখছে যা আপনি ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আর সেখানে আপনি পড়ে আছেন প্রাতিষ্ঠানিক পড়াশোনা নিয়ে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা করতে হবে, পাশাপাশি আপনাকে কোয়ালিফাইড হিসেবে ফোকাস দিতে হবে। তাহলে আপনার যে কোনো কিছু করা সম্ভব হয়ে যাবে। বেকারত্ব এটা কোনোভাবেই থাকবে না আপনি যদি কোয়ালিফাইড হতে পারেন। অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। করতে চাই সেটি হলো যে অনেকে আছেন যারা আসলে পড়ালেখা করতে চান না, পড়ালেখাতে একটু পিছিয়ে আসতে চায়, কিন্তু তারা যখন এই কথাটি শুনবে যে পড়ালেখার পাশাপাশি আমি অন্য কোনো বই পড়তে হবে, তখন দেখা যাবে সে তার প্রাতিষ্ঠানিক যে বইগুলো আছে সেগুলো না পড়ে সে এই আউটসাইডে যে বইগুলো আছে সেগুলোতে সে একটু মনোনিবেশ হবেন। পরে দেখা যাবে যে সে তো হচ্ছে কৌতূহল বশত বইগুলো পড়তেছে বা পড়ছে, তখন দেখা যাবে যে তার পড়ালেখাটা ঠিক মতো হচ্ছে না এবং সে যেই কারণে বইগুলো পড়ছে এবং সেটা তার হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত যাতে করে আমার দুই নৌকা যাতে ডুবে না যায়? যে মাইন্ডসেটের যে একটা বিষয়, এটা আসলে খুবই একটা চমৎকার একটা বিষয় যে মাইন্ডসেট, মানে যে ব্যক্তির মাইন্ডসেট আপ আছে তার সবকিছু আছে। কারণ আমাদের যে ব্রেনটা আছে এই ব্রেনটা হচ্ছে একটা কসমিক পাওয়ার, এটা একটা
কসমিক পাওয়ার, মানে আপনি এই ব্রেন থেকে যে সিগন্যালটা দিবেন সেইটাই আপনি পাবেন। আপনার ব্রেন থেকে যে সিগন্যালটা দিবেন অ্যাট দ্য সেম টাইম আপনি সেইটাই পাবেন, হয় আজ না বা কাল। বাট ইউ হ্যাভ টু ফোকাস ইউর মাইন্ড। মাইন্ড ইজ এভরিথিং। মানে এই ব্রেন দিয়ে কিন্তু আমরা যত কিছু আবিষ্কার করি, পড়াশোনা বলেন, এআই বলেন, বিভিন্ন জিনিস তৈরি করা বলেন, বিভিন্ন আবিষ্কার করা, এটা কিন্তু একমাত্র ব্রেন থেকে তৈরি হয়। আর এই ব্রেন যে ওয়াশ করতে পারে, অর্থাৎ একটা ইংলিশে কথা আছে সেলফ পিপল এবং ড্রাইভ পিপল। অর্থাৎ সেলফ পিপল বলতে অর্থাৎ নিজের মাইন্ডকে নিজে নিয়ন্ত্রণ করা, আর ড্রাইভ পিপল বলতে অর্থাৎ আপনার মাইন্ডকে অন্যজন নিয়ন্ত্রণ করা। তো এটা কিন্তু আপনি ক্লাস 6-7 থেকে কিন্তু এটা শিখতে পারবেন না। অবশ্যই আপনাকে ইন্টার পাসটা করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার মাইন্ড ম্যানেজমেন্টের দিকে একটু ধাবিত হতে পারবেন। আর আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু বাচ্চাদের কথা না, মানে এট দ্য রেট যারা এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাস করেছেন তাদের জন্য এই কথাগুলো কিন্তু। আর মাইন্ড ম্যানেজমেন্টের যে বিষয়, এটা কিন্তু আপনার এই আশেপাশের ভাই বিস্তার থেকে কিন্তু মাইন্ডটা হয় না। এই মাইন্ড সেটআপটা কিন্তু একটা বইয়ের মাধ্যম থেকে মাইন্ড সেটআপটা তৈরি করা হয়। এই যে বড় বড় ইলন মাস্ক বলেন, বিল গেটস বলেন, বিভিন্ন যারা সিরিজ স্টার, বড় বড় কোম্পানি সিরিজ স্টার্টআপ, তাদের কিন্তু মাইন্ড সেটআপ কি হয়ে যায়, ডিমোটিভেটেড হয়ে যায় না মাঝে মাঝে। আর এই মাঝে মাঝে ডিমোটিভেটেড হওয়ার কারণে কিন্তু তারা কি করে, বই পড়ে। কারণ ওই বই থেকে তার কি মাইন্ড সেটআপটা আবার পরিবর্তন হয়ে যায়। সেখান থেকে কি সম্ভাবনা খুঁজে পায়, সেখান থেকে সে পথ খুঁজে পায়। সে কারণেই তার মাইন্ড সেটআপটা কি হয়, পরিবর্তন হয়ে যায়। সো মাইন্ড সেটআপ যেটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাইন্ড সেটআপ করতে হবে, কারণ যে কোনো কর্মক্ষেত্রে আপনাকে মাইন্ড সেটআপ ছাড়া কোনো কিছু আগানো সম্ভব না। আর মাইন্ড সেটআপের ক্ষেত্রে আপনাকে বই পড়তে হবে, আর প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আর আপনার যে কর্পোরেট সাইডে যে শিক্ষা, বই পড়ার সিস্টেম, সেটা থেকে অবশ্যই আপনাকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করতে হবে। আমি বলছি এটা বাদ দেওয়া যাবে না, পাশাপাশি আপনাকে আউটসাইড বই পড়তে হবে। যখন আপনি আউটসাইড বইগুলো পড়বেন, আপনার আউট নলেজগুলো বেশি বাড়বে, আর আউট নলেজ যত বাড়বে তখন আপনার মাইন্ডসেটটা তত বৃদ্ধি পাবে। তো মাইন্ড সেটআপের জন্য আপনাকে আউটসাইড বই হিউজ পরিমাণ পড়তে হবে। আর হিউজ পরিমাণ বই পড়া মানে যে আপনি প্রাতিষ্ঠানিক বইগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, বিষয়টা এরকম না। কারণ আমি প্রাতিষ্ঠানিক বই পড়ার পাশাপাশি যে আউটসাইড বই পড়ি না, বিষয়টা এরকম না। কারণ আমি ওই বই থেকে যে নলেজগুলো পাই, প্রাতিষ্ঠানিক সেখান থেকে সেই নলেজগুলো পাই না। সো অবশ্যই আপনাকে বই পড়তে হবে এবং প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি, ওটাই আপনার ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে না। জি জাওয়াদ ভাই। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি সুন্দর করে এই ব্যাপারটি বুঝিয়ে দিয়েছেন। আমি ভাই আবারও একটু কমেন্টে যেতে চাই। আজকে যারা যারা যুক্ত আছেন, আপনাদের কাছে এই লাইভটি কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই লাইভে যুক্ত হতে পারে। জি তুষার হাসান ভাই, আমি আবারও আপনার কাছে প্রশ্নের পত্র যেতে চাই। তার আগে আমি আবারও বলে দিচ্ছি যে আপনাদের যদি কারো কোনো বিষয় যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দেওয়া হবে। জি তুষার হাসান হৃদয় ভাই, অনেকেই বলে থাকেন যে সরকারি চাকরি নাকি সোনার হরিণ, এটা কি আদৌ সত্য নাকি এটা একটি কথিত কথা যার কোনো ভিত্তি নাই? আসলে সোনার হরিণ যে একটা বিষয়, আসলে হাস্যকর হলে পরে বর্তমান বাংলাদেশে এটাই চলছে, মানে সরকারি চাকরি একটা সোনার হরিণ। আসলে আমরা যদি একটা বিষয় একটু খেয়াল করি, বাংলাদেশের বিজনেস সাইটে আছে হচ্ছে আপনার 20% পিপল, এবং জব সাইট আছে 70%, এবং অনলাইন স্কিল ডেভেলপমেন্টে আছে অর্থাৎ ফ্রিল্যান্সিং সাইট, সেখানে আছে প্রায় 50%। এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যারা উদ্যোক্তা বর্তমান বাংলাদেশে, এখানে 20% আছে। আর এই জব যে একটা সিস্টেম, আপনারা তো জানেন যে ব্রিটিশ থেকে আমাদের বিজনেসটা আসছে, আর এই বিজনেসটার মাধ্যমে আমাদের মাথার ভিতরে ঢুকে দিয়েছে তোমরা একটা জব করবা, তোমাদের নির্দিষ্ট একটা স্যালারি হবে 8টা to 10টা, এর মাধ্যমে সীমাবদ্ধ। আর এটা কোথা থেকে হচ্ছে, ওই যে আমাদের যে পূর্বে থেকে আমাদের মাইন্ডে দিয়ে দেওয়া হয়েছে না, যে তুমি চাকরি করবা, জব করবা, তোমাদের নির্দিষ্ট একটা স্যালারি হবে, বেতন হবে, এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দিচ্ছে না মাথার ভিতরে, এই সিস্টেমটাই আমাদের পরিবার মাথার ভিতরে নিয়েছে। এইটা আমাদের পরিবার চেনে, কিন্তু এর বাইরে যে আরো বিভিন্ন কর্ম করা যায়, এই জিনিসটা তাদের মাথার ভিতরে নাই। এট দ্য সেম টাইম আমার বয়স এখন 18, এট দ্য সেম টাইম এখন কিন্তু আমি কি এখন চাকরি করছি না, আমি পড়াশোনা করছি, পাশাপাশি অনলাইন স্কিল ডেভেলপমেন্টে কাজ করছি। তার মানে কি সরকারি চাকরি করে কি আর্নিং করা যায়, এর পাশাপাশি কি আউটসাইডে আর্নিং করা যায় না? আপনি বলতে পারেন? অপরচুনিটি আছে স্কিল সাইটে।
তার মানে সরকারি চাকরি দিয়ে যে আপনার লাইফ ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারেন বিষয়টা এরকম না। আপনার সরকারি চাকরি আমি আপনাকে পূর্বেই বলেছি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি অনলাইনে বিভিন্ন সাইট আছে, আপনি বিজনেস করতে পারেন অল্প মূলধন দিয়ে। আপনি ডাক্তার হতে চান, আপনার ডাক্তারের দিকে ফোকাস দেন। আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি ইঞ্জিনিয়ার দিকে ফোকাস দেন। বাট আপনাকে যে জব করতে হবে বিষয়টা এরকম না, কারণ জব করে যে সবাই কর্মসংস্থান তৈরি করতেছে বিষয়টা এরকম না। আপনি বিজনেসে কি কর্মসংস্থান করতে, আপনি কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করেছিলেন যে বাইরের দেশে 20 বছরে যারা সিল স্টার্টআপ তৈরি করতেছে আর এট দ্য সেম টাইম বাংলাদেশে তারা ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে 20 বছর বয়সে। তার মানে কি বাইরের দেশে কি তারা কি বিজনেস করছে অল্প বয়সে? সো চাকরি যে শোনা এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসঙ্গতিপূর্ণ কথা। চাকরির পাশাপাশি মানুষ কর্মসংস্থান তৈরি করতে পারে এবং এই কর্মসংস্থানের মাধ্যমে তার বেকারত্ব সমস্যাটা দূর করতে পারে। যার প্রমাণ হচ্ছে হোস্ট আকরাম ভাই, তার বয়স কত, সে কি করতেছে, অনলাইন প্ল্যাটফর্ম স্কিল ডেভেলপমেন্ট সে কাজ করতেছে, সে কর্পোরেট কনসালটেশন হিসেবে কাজ করতেছে। তাইম ভাই উনি কি করতেছে, কর্পোরেট বিজনেস কনসালটেশন হিসেবে কাজ করতেছেন। এট দ্য সেম টাইম আপনি তো একটা কর্পোরেট বিজনেস কনসালটেশনে কাজ করতেছেন। সো এখান থেকে আসলে বোঝা যায় যে জব ইজ নট ফ্যাক্ট দ্যাট, আর জব করতে হবে ইটস নট লাইক দ্যাট। আপনাকে জব করে যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে বিষয়টা এরকম না। এর পাশাপাশি আপনাকে হিউজ পরিমাণ অপরচুনিটি আছে, বিভিন্ন সাইট আছে যেখান থেকে আপনি কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং বেকারত্ব সমস্যা দূর করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন জাওয়াদ ভাই। জি ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারটি এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তবে আমি আবারও কমেন্টে একটু যেতে চাই, আপনি দয়া করে আমাকে অনুমতি দিবেন। জি শিওর। লিমা ইসলাম আপু কমেন্ট করেছে, স্যার আমি আমার লক্ষ্য হারিয়ে ফেলি, আমি যেটা করতে চাই সেটা কন্টিনিউ করতে পারি না, এর জন্য আমি কি করতে পারি? ভাই একটা সলিউশন কি কোনো কিছু আছে? প্লিজ আমার কমেন্টে অ্যান্সারটা দিবেন ভাই। জি আসলে দেখেন, আমরা কোন একটা কাজ করার আগে কিন্তু একটা লক্ষ্য স্থাপন করি, তাই না? ইংলিশে একটা কথা আছে, যখন আপনি একটা বিজনেস বা একটা জব করবেন, আপনার বিজনেস বা জবের সফলতা হচ্ছে 50% ইনভেস্টমেন্ট করছে আপনার সুন্দর প্ল্যানিং, মানে আপনার একটা সুন্দর পরিকল্পনায় আপনার বিজনেসের 50% সফলতা। এট দ্য সেম টাইম আমাদের জীবনটা কিন্তু কি একটা কর্মক্ষেত্র। এটা যদি কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য না থাকে তাহলে কিন্তু আমরা গতি হারিয়ে ফেলবো, কারণ মানুষ বাঁচে কিন্তু তার স্বপ্ন নিয়ে। কারণ আপনার যদি স্বপ্ন না থাকে তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, কোনো দিকে আগাতে পারবেন না। আমার একটা স্বপ্ন আছে, আমি 5 তলা একটা, ফর এক্সাম্পল 5 তলা একটা বাড়ি করবো বা একটা গাড়ি করবো। এই স্বপ্নটা যদি না থাকে তাহলে আমি কিসের জন্য কাজ করবো? তো আপনি যে কমেন্টটা করেছেন আসলে খুবই চমৎকার। মানে প্রত্যেকের এট দ্য সেম সমস্যা হয়। আপনাকে কি লক্ষ্যটা খাতা কলমে লিখতে হবে, আপনি কি সে চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কোনটা চান এবং আপনি কি হতে চান, এটাকে এট ফার্স্ট আপনাকে লিখতে হবে। লিখে আপনি যেখানে বসেন সুন্দর করে সামনে টানিয়ে রাখেন, সকালে দেখেন, দুপুরে দেখেন, রাতে দেখেন, ওইটার জন্য আপনার কি কি কাজগুলো করা প্রয়োজন আপনি খাতা কলমে লেখেন সকালবেলা থেকে। রাত্রে লিখে রাখেন, যেটাকে বলে টু ডু লিস্ট। আপনি সকালবেলা ঘুম থেকে উঠার দেখেন, দেখার পর ওইটার জন্য আপনার কোন কোন কাজগুলো করতে হবে সেই কাজগুলো আপনি নোট করেন, এবং এর জন্য কোন কোন সাইটে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে সেই সাইটে আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন। ফার্স্ট থিং আপনাকে লক্ষ্যটাকে কি করতে হবে, সেট করতে হবে। কারণ যার লক্ষ্য আছে সে কখনো লক্ষ্য বা দিক হারায় না। আমার গন্তব্য আছে, আমি এখান থেকে কক্সেস বাজার যাব, এর জন্য আমি কি সুন্দর একটা প্রিপারেশন নেবো না? আর এই প্রিপারেশন নেওয়ার জন্য কি আমি সুন্দর প্ল্যানিং করবো যে আমি কিভাবে যাব, আমার যাতায়াতে কত টাকা খরচ হতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার লক্ষ্যটাকে সেট করতে হবে। আর যখন আপনার লক্ষ্যটা সেট করবেন তখন কিন্তু আপনার দিক নির্দেশনাটা কখনোই হারাবেন না। এর জন্য একটা সলিউশন, আপনার লক্ষ্যটাকে সেট আপ করুন। সেট আপ করার পর একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সবারই কিন্তু লক্ষ্য থাকে, সেটা যেরকমই লক্ষ্য হোক না কেন, কিন্তু দেখা যায় আমরা কাজগুলো যখন কন্টিনিউ করি দেখা যায় প্রথমে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন একটা খুবই ভালোভাবে একটা সেট আপ থাকে, কিন্তু এরপরে তো সবকিছু হজবরল হয়ে যায়। এই যে একটা হজবরল হয়ে যায়, দেখা যায় এখান থেকে আমি এতটাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে আমি আমার পূর্বে যতটুকু ডিটারমাইন ছিলাম এই জায়গাটাতে আমি আসতে পারি না। এবং এই সমস্যাটার সমাধানের জন্য আমার কি করণীয় হতে পারে? আচ্ছা, আর একটা বিষয় ইন্টারভিউ করেছেন, সেটা হচ্ছে যে এটা ঠিক, কারণ আমরা কাজ করতে করতে ডিমোটিভেটেড হয়ে যাব, এটা স্বাভাবিক। কারণ আমাদের যে মাইন্ড সেট আপ, এটা দীর্ঘক্ষণ আমাদের একই মাইন্ডে কাজ করে না, এটা স্বাভাবিক। কারণ একই মাইন্ডে যদি কাজ করতো তাহলে যে কেউ বিলিয়নিয়ার হয়ে যেত। কারণ একই মাইন্ড সেট আপে যদি সবসময় ব্রেন কাজ করতো যে কেউ বিলিয়নিয়ার হয়ে যেত, এটা সেম টাইম। সো আমাদের মাইন্ড সবসময় যে একরকম থাকবে না, এটা স্বাভাবিক। বাট আমাদের মাইন্ডটা সবসময়
রাখবো না, এটা স্বাভাবিক। এর পাশাপাশি আপনি কি করতে পারেন না, বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারেন, আপনি ভালো আবৃত্তি করতে পারেন। পাশাপাশি যারা মোটিভেশন বা ইমোশন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গায় কন্টেন্ট রাইটিং হয় তাদের একটা দুটো ভিডিও দেখতে পারেন। আপনার ভালো কিছু খাবার খেতে পারেন, আপনার ভালো কিছু ড্রেস আপ করতে পারেন, যেটা দ্বারা আপনার ভিতরে একটা প্রাউড ফিল কাজ করবে। পাশাপাশি আপনি এমন কিছু বই পড়তে পারেন, যেটা আমি পূর্বে বলেছিলাম, যে বইগুলো পড়লে আপনার লক্ষ্য স্থিরগুলা বা নিজের ভিতরে একটা মোটিভেটেড কাজ করবে, সেটা দ্বারা আপনি কি করতে পারেন, লক্ষ্যটা সেট আপ করে আপনি ধীরে ধীরে আগাতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে, প্রত্যেকদিন আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, প্রতিদিন পড়তে হবে বই। কারণ আপনি যখন বইয়ের বাইরে যাবেন তখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি যখন লক্ষ্য হারিয়ে যাবেন বইয়ের কাছে যাবেন, আপনি যখনই লক্ষ্য হারিয়ে ফেলবেন বইয়ের কাছে যাবেন, সে আপনাকে দিক নির্দেশনা দেবে। পাশাপাশি বিভিন্ন কন্টেন্ট রাইটার আছে, আপনি তাদেরকে ফলো করতে পারেন, যারা মাইন্ড কনসালটেশনে ক্লাস করায় বা কোচিং করায়, তাদের থেকে আপনি বিভিন্ন কি করতে পারেন, ট্রেনিং মিটিং এর মাধ্যমে আপনার কি স্কিল ডেভেলপ। আর পাশাপাশি একটা হচ্ছে আপনাকে একটা মেন্টর সিলেক্টেড করতে হবে, সেটা তো অনলাইন মেন্টর, অফলাইন মেন্টর। কারণ যে কোনো একটা পদক্ষেপে বা যে কোনো একটা সাইডে কিন্তু মেন্টর থাকতে হয়, কারণ মেন্টর ছাড়া কোনো কিছু করা পসিবল হয় না। কারণ সে আপনাকে দিক নির্দেশনা, আপনার ভুলটা শুধরে দিবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো একটা কমিউনিটির সাথে ইনভলভমেন্ট হতে হবে। যদি আপনি ভালো কিছু করতে চান, আপনি যে নিশ নিয়ে কাজ করেন সেই নিশ অনুযায়ী যে কোনো একটা কমিউনিটির সাথে ইনভলভমেন্ট হন। কারণ আপনারা তো জানেন যে একটা ঝাড়ু সেটাতে কিন্তু ময়লা পরিষ্কার করে, অ্যাট দ্য সেম টাইম ওখান থেকে যদি একটা কাঠি যদি পড়ে যায় সেটা কিন্তু আবার নোংরা হয়ে যায়। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, একটা কমিউনিটির সাথে থাকতে হবে, যেই কমিউনিটিটা আপনাকে কি করবে, স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রতিনিয়ত আগানোর চেষ্টা করবে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। পাশাপাশি আপনার লক্ষ্যগুলো যে আছে এইভাবে আপনারা কি করতে পারেন, কাজগুলো ডে বাই ডে করতে পারেন। আর অবশ্যই ধারাবাহিকতা থাকতে হবে কাজের প্রতি। আপনি আজকে একদিন কাজ করেন, দুদিন পরে কাজের খোঁজ নেই, তাহলে কিন্তু আপনার কি সেই লক্ষ্যটা থেকে ঝরে পড়বেন। এজন্য আপনাকে আমরা পাশাপাশি কি আমরা কি মেডিটেশনের চর্চাটা কি করতে পারি এবং এটা কতটা ইফেক্টিভ হতে পারে? হ্যাঁ, আর একটা সুন্দর একটা মাইন্ড করে দিয়েছেন, আমি যেটা ভুলে গিয়েছিলাম, মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ মেডিটেশনটা আসলে কি দেখেন, এটা হচ্ছে পুরো একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা একটা পুরো সাইকোলজি ম্যাটার। দেখেন, আপনি যখন একটা মেডিটেশন করতেছেন, আপনি সারাদিন কি কি কাজগুলো করেছেন এবং সারাদিনের কাজগুলো থেকে কি কি আউটপুট পেয়েছেন, এবং এই আউটপুট থেকে আপনার আগামী এক সপ্তাহ কেমন কাটতে পারে, এবং এক সপ্তাহ আপনার প্ল্যানিংটা কেমন ছিল। যখন আপনি একদম ফ্রি মাইন্ডে এক জায়গায় বসবেন, বসার পর একটা মেডিটেশন করবেন, সেটা তো সকালে বা সন্ধ্যায় যে কোনো একটা টাইম যখন আপনি মেডিটেশন করবেন, তখন কিন্তু আপনার সারাদিনে যে কাজগুলো করছেন আপনার কিন্তু মাইন্ড সেট আপ থেকে একটা একটা করে বের হয়ে আসবে, যে হ্যাঁ আমি সারাদিন আমাদের অডিয়েন্স অনেকেই আছেন যারা আসলে মেডিটেশন শব্দটা আগে পরে শুনেছে, কিন্তু এটা আসলে এটা কিভাবে কি করতে হয় এটা জানে না। আবার অনেকে জানে যে মেডিটেশনের বাংলা শব্দ হচ্ছে ধ্যান করা, কিন্তু এটা কিভাবে করবে এবং এইটার যে একটা প্রসেস, এই সম্পর্কে যদি আপনি যদি কিছু বলতেন, যে মেডিটেশন কিংবা ধ্যান করার যে নিয়মাবলী। আচ্ছা, মেডিটেশন একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। কারণ মেডিটেশন করে আপনি বড় বড় বিলিয়নিয়ার যাদের কি বলেন না কেন, তারা মেডিটেশন করে। সেটা হতে পারে আপনার সকাল ভোরে, হতে পারে সন্ধ্যায়। আর এই মেডিটেশনে কিন্তু অবশ্যই আপনাকে একটা সুন্দর প্লেস হতে হবে। সেটা হতে পারে বাগানে, সেটা হতে পারে আপনার পাঁচতলার উপরে থাকেন, সেটা হতে পারে ছাদে, সেটা হতে পারে গাছতলায়, সেটা হতে পারে বাসতলায়, যে কোনো জায়গায় হতে পারে। বাট ওই সাইডে কোনো নয়েজ, কোনো শব্দ, কোনো বায়ু দূষিত কোনো আউটসাইডে থাকা যাবে না। অবশ্যই আপনাকে একটা সুন্দর প্লেসে থাকতে হবে। সেটা প্রাকৃতিক ওয়েদার হতে পারে, সেটা বাদে উন্মুক্ত জায়গায় হতে পারে। অবশ্যই আপনাকে ভরপুর খেতে হবে, 1 নম্বর পয়েন্ট মেডিটেশনের পয়েন্ট। ভরপুর খেয়ে যদি পারেন সাথে একটা কফি নিয়ে যাবেন। আর বিশেষ করে যারা স্মোকিং করেন, স্মোকিংটা করবেন না। মেডিটেশনের জন্য অবশ্যই সুন্দর খাবার টাবার করেন পেট ভরে। খাওয়া দাওয়ার পর হাতে একটা সুন্দর পেপার নেবেন, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দর একটা পেপার নেবেন, সাথে একটা খাতা কলম নেবেন। নিয়ে যাওয়ার পর আপনার লাইফে এ পর্যন্ত কি কি হয়েছে, কি কি পান নাই, এবং কি কি পেয়েছেন বর্তমানে, এবং আপনার ভিতরে পজিটিভ কি কি দিকগুলো আছে এবং আপনার নেগেটিভ কি কি দিকগুলো আছে, আপনি খাতায় নোট করে রাখেন। এক সাইডে পজিটিভগুলো লেখেন, এক সাইডে নেগেটিভ সাইডগুলো লেখেন। লেখার পর আপনি প্রকৃতির কাছে একটু স্মরণ করেন, একটু বসেন নিরাবেলায়, বসে একটু ভাবেন আপনার পূর্বে কেমন কাজগুলো হয়েছে, বর্তমানে কোন পজিশনে আছেন, ভবিষ্যতে কোথায় যেতে চান, এর জন্য পজিটিভ কোন সাইডগুলো আছে, নেগেটিভ কোন সাইডগুলো আছে, এবং এর পাশাপাশি আপনার কোন সাইডগুলো একটু স্কিল ডেভেলপমেন্টেড করলে পারে আপনার ফিউচারের লক্ষ্যতে পৌঁছাতে পারবেন। এগুলো কি করতে পারেন, একটা নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে বসে আপনার পজিটিভ নেগেটিভ দিকগুলো লিখতে পারেন। আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ একটু চিন্তা করতে পারেন। এই যে এখান থেকে যে একটা পয়েন্টটা পাবেন, এই পয়েন্টটা দিয়ে আপনি আগামী 1 মাস ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। কারণ এখানে আপনার আউট অফ নলেজ কোনো কিছু নাই, এখানে আউটসাইডে কোনো ভায়োলেশন নাই, এখানে জাস্ট আপনি একান্ত একা, এখানে আপনি একান্ত একা, এখানে আউটসাইডে কোনো গ্যামজাম নেই।
কোনো ডিপ্রেশন নেই, আপনি সুন্দরভাবে বসে আপনি একজন ভালো মানুষ, আপনি একজন ভালো মানুষ, আপনি সুন্দর একজন মানুষ, আপনি সুন্দর করে নোট করতেছেন আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি কি চান আপনি স্রষ্টার কাছে জিজ্ঞাসা করতেছেন, আপনি কি পেয়েছেন সেটা আপনি দেখতে পাইতেছেন আপনার সাথে। এইভাবে যখন আপনি একটা মেডিটেশন তৈরি করতে পারেন প্রত্যেক দিন, আপনি দেখবেন অটোমেটিক আপনি পূর্বে যে 1 মাস ছিল এবং আগামী যে 1 মাস হবে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে, আমি বিলিভ করতে পারি। সো আপনাদের জায়গা থেকে যারা উদ্যোক্তা আছেন তাদের জায়গা থেকে অবশ্যই মেডিটেশন করতে হবে। মেডিটেশন উইথাউট আপনি কোনো কিছু আগাতে পারবেন না, মেডিটেশন মাস্ট বি। কারণ মেডিটেশনের মাধ্যমে আপনার যে নিউরন আছে, কসমিক পাওয়ার আছে, এটা বৃদ্ধি পাবে। আর যখন একটা কসমিক পাওয়ার বৃদ্ধি পায় তখন ওই পিপল যে কোনো জিনিস বাস্তবায়ন করতে কাজ করতে পারে। আর ওখান থেকে আপনি কি পাবেন, আপনার মোটিভেশনটা পাবেন। আর একটা কথা বলি, মোটিভেশন প্রয়োজন, মানে অতিরিক্ত মোটিভেশন কি না, বেশি জরুরি না। কারণ মোটিভেশন হচ্ছে আপনার 10% আর হার্ড ওয়ার্ক হচ্ছে 90%। আপনি যদি এখানে আধা ঘন্টা সময় দিয়ে মেডিটেশন করলেন না, ওটা হচ্ছে 10%। আর যখন আপনি 90% হার্ড ওয়ার্ক করবেন তখন কিন্তু আপনার সফলতাটা আসবে। এই জন্য আপনাকে কি করতে হবে, মোটিভেশন নিতে হবে, আর ওই মোটিভেশন দিয়ে আপনাকে কাজ করতে হবে 90%, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। জি জাওয়াদ ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। হচ্ছে এই মনোযোগ ধরে রাখার যে ব্যাপারটি, যে ব্যাপারগুলো বলেছেন, এখান থেকে আসলে অনেক কিছু শিক্ষা আছে এবং বোঝার আছে। যিনি বা যারা হচ্ছেন এই বিষয়ে বেশ অনেকদিন যাবত হচ্ছে সমস্যায় ভুগছেন, যে ভাই আমি কাজ করতে গেলে দেখা যায় প্রথম 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা বা 2 দিন 3 দিন 5 দিন আমার খুব মনোযোগটা ভালো থাকে, কিন্তু এরপরে হুট করে হচ্ছে কনসেন্ট্রেটটা ব্রেক হয়ে যায়। আশা করি আপনি যদি হৃদয় ভাইয়ের এই স্টেপ গুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনার এই সমস্যার সমাধানগুলো ধীরে ধীরে চলে যাবে, তখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন খুব সহজে। ভাই আমি হচ্ছে আবারও একটি কমেন্ট বক্সে যেতে চাই, যে এই মুহূর্তে হচ্ছে আপাতত কোনো কোশ্চেন নেই। ভাই আমি হচ্ছে আপনাকে আবার একটু কোশ্চেন করতে চাই, যেহেতু হচ্ছে অডিয়েন্স কিছু বলছে না, অডিয়েন্সের হয়েই আমি কিছু বলছি। যে বেকারত্বের সমস্যার সমাধানে ফ্রিল্যান্সিং, এটা আসলে কতটা যৌক্তিক, এবং এই ফ্রিল্যান্সিং কি সবার জন্য নাকি কোনো নির্দিষ্ট মানুষদের জন্য? আচ্ছা, ফ্রিল্যান্সিং যদি আমি আপনাকে একটু শর্টলি ব্যাখ্যা করি, আমাদের বর্তমান যে সিচুয়েশন, বর্তমানে মানে ফ্রিল্যান্সিং করো, লাখ টাকা ইনকাম করো, মানে বর্তমান যেটা প্রচলিত আছে। আসলে ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি একটু যদি ইন্ট্রোডিউস করতে চাই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এক কথা হচ্ছে মুক্ত পেশা, যেখানে আপনি আপনার সময় শ্রম দিয়ে যে কোনো একটা সাইটে দক্ষতা অর্জন করবেন, সেই দক্ষতাটা দিয়ে আপনি দেশে বা দেশের বাইরের মানুষকে সেবা দিবেন বা সার্ভ করবেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্স, অর্থাৎ মুক্ত একটা পেশা যদি আমরা বলি। এর ভিতরে অনেকগুলো সাইট আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, অনেকগুলো সাইট আছে, যে সাইটগুলোকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করে আপনি আপনার পড়াশোনার পাশাপাশি যে স্কিলটা দিয়ে আপনি কর্মক্ষেত্রটা তৈরি করতে পারবেন। বাট ইউ হ্যাভ টু গো ফ্রিল্যান্সিং নট লাইক দ্যাট, মানে ফ্রিল্যান্সিং করে যে আপনি লাখ টাকা আর্নিং করতে পারেন বিষয়টা এরকম না। হ্যাঁ, এখান থেকে লাখ টাকা আর্নিং করতে, বাট অ্যাটলিস্ট আপনাকে 6 থেকে 1 বছর এখানে ইন্টার্নশিপ করতে হবে, 6 থেকে 1 বছর আপনাকে সময় দিতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং আসতে চান। আজকে আসলেন কালকে জার্নিং করতে পারেন, বিষয়টা কিন্তু এরকম না। এখানে আপনাকে ইংলিশ স্পিকিং এর একটা বিষয় আছে, মানে ফ্রিল্যান্সিং এর 3টা পার্ট। আপনাকে স্কিলটা শিখতে হবে, শেখার পর স্কিলটা বিক্রি করতে হবে, পাশাপাশি আপনাকে স্পিকিংটা শিখতে হবে, মানে মার্কেটিং সিস্টেমটা। মানে আপনি যে কাজ শিখলেন তার মানে এই নয় যে আপনি ফ্রিল্যান্সার হয়ে গেছেন। আপনাকে কাজটা শিখতে হবে এবং এই সার্ভিসটা বিক্রি করতে পারতে হবে, পাশাপাশি আপনাকে ইংলিশ স্পিকিংটা জানতে পারতে হবে। যখনই আপনি এই 3টে স্টেপটা ক্লিয়ারেন্স করতে পারবেন তখনই আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, তখনই আপনি আপনার ক্যারিয়ারটি এস্টাবলিশ করতে পারবেন। এই জন্য অ্যাটলিস্ট আপনাকে 6 থেকে 1 বছর সময় দিতে হবে, কারণ এখানে ধরাবান্ধব কোনো টাইম নেই। আপনি নিজে নিজে বস, আপনি যে কোনো সময় কাজ করতে পারতেছেন, মন চাইলে কাজ করতে পারতেছেন, না চাইলে কাজ করতে পারতেছেন না। তবে হ্যাঁ, বেকারত্বের পাশাপাশি এটা করা যায়, কারণ বর্তমানে আমরা যদি দেখি প্রায় বাংলাদেশে প্রায় 6.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে, যারা কিনা দেশে সব অন্তত 50 থেকে 60টা রাস্তা যারা বিজনেস করতেছে অ্যাজ এ ফ্রিল্যান্সিং, ঘরে বসে তারা আর্নিং করতেছে। হ্যাঁ, অবশ্যই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা করা যায়, তবে অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য থাকে তাহলে আপনারা বিভিন্ন আইটি সেক্টর থেকে আপনার স্কিল ডেভেলপমেন্ট করে আপনাদের ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম। বাট ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা, এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, এটা 100% শিওর। বাট আপনাকে সময় দিতে হবে এবং আপনার ফোকাসটা যে আছে যে কোনো একটা সাইটের উপর দিতে হবে। যেমন আপনি একটা এক্সাম্পল দেন, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সাইট আছে, এর ভিতরে যদি আপনি সবগুলো সাইটে যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে দিন শেষে কিন্তু আপনি কিছুই পাবেন না। যেমন আমি আপনাদের একটা গল্প বলি, 2 নৌকা পাত দেওয়ার গল্প। অর্থাৎ
আপনি যাচ্ছেন হচ্ছে নানির বাড়ি, তো আপনি এক নৌকা যাচ্ছেন, যাওয়ার পরে সাইড আর একটা নৌকা আসছে, নৌকাটা খুব দেখতে সুন্দর, তো এই নৌকায় একটা পা দিচ্ছেন, ও নৌকায় একটা পা দিচ্ছেন, তো ও নৌকা গেছে হচ্ছে ডান দিকে, এর নৌকা গেছে হচ্ছে বাম দিকে, মাঝখান থেকে আপনি গেছেন পানির ভিতরে পড়ে। তো এরকম করা যাবে না, দুইটা সাইডে একদম স্কিল হওয়া যাবে না, যে কোনো একটা সাইটের উপরে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ভালো কিছু করা সম্ভব হবে। আর এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি বেকারত্ব সমস্যাটাও হ্রাস করতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ফ্রিল্যান্সিং আপনার বেকারত্ব সমস্যা একটা কারণ হতে পারে, যেখান থেকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করে আপনার ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। জি ভাই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি তুষার ভাই, ফ্রিল্যান্সিং ছাড়া কি আমি কি বেকারত্ব থেকে দূর করতে পারি না? ফ্রিল্যান্সিং ছাড়া কি আমি কি লাখ টাকা ইনকাম করতে পারি না? যদি এই বিষয়ে যদি কিছু বলতেন। ফ্রিল্যান্সিং এর তো সবকিছু না, কিন্তু ফ্রিল্যান্সিং জিনিসটা তো বের হয়েছে বেশ 3-4 বছর আগে, তার আগে কি মানুষ লাখপতি হয়নি? বা এখন যদি ফ্রিল্যান্সিং জিনিসটা বের না হতো, তাহলে মানুষ কি মানে লাখপতি হতো না, কিংবা হচ্ছে বেকার দূর হতো না? এবং সেটা কিরকম স্টেপ নিলে দূর হতো আপনার মতে? আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিং বর্তমান অনেক প্রতিষ্ঠান আছে যাদের শেখাচ্ছে, কর্ম করছে, তাদের একটা আর্নিং হচ্ছে। আবার আমরা ফ্রিল্যান্সিং বলতে শুধু বুঝি ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, কিন্তু এগুলোর পাশে যে অনেক অনেক সাইট আছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেট, এটা কিন্তু একটা ফ্রিল্যান্সিং এর সাইটে পড়ে, যেটা কিনা বর্তমানে আমি অ্যামাজনে করতেছি, দারাজে করা হচ্ছে, বিভিন্ন সাইটে কি হচ্ছে, কাজ করা হচ্ছে, এটা কিন্তু একটা ফ্রিল্যান্সিং। আপনি যদি দারাজে যান বা অ্যামাজনে যান, আপনি সেখানে কি করতে পারতেছেন, প্রোডাক্ট লিস্টিং এর কাজ করতেন, সেটা কিন্তু একটা ফ্রিল্যান্সিং এর সাইট। আপনি তাদের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, সেখান থেকে আপনার আর্নিং হচ্ছে না? আপনি যদি একটা জিনিস দেখেন, সেটা অবাক হয়ে যাবেন যে অ্যামাজনের যে বিজনেস সিস্টেমটা, সেখানে প্রায় 90% সফলতা দেখা যাচ্ছে বেশি, কারণ ওখানে আপনার কোনো মূলধন না, ইনভেস্ট নেই, জাস্ট আপনি একটা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে বা একটা ফেসবুক পেজের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো আপনি জাস্ট মার্কেটিং করে দিচ্ছেন, তাদের ডেলিভারি সর্বোচ্চ সাপোর্টিং হচ্ছে তাদের। তার মানে কি, এটা একটা ফ্রিল্যান্সিং এর সাইট, যেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা বলি। এখান থেকে কি করা যায়, লাখ টাকা আর্নিং করা যায় না? কারণ সেখানে আপনি যত সেল করবেন তত আপনার আর্নিং। আপনি সকালে কি রাত্রে, রাত্রে কি সন্ধ্যা, আপনি যে কোনো সময় আপনি কি করতে পারেন, প্রোডাক্টগুলো সেল করতে পারেন। এখানে ধরাবান্ধা কি নেই, কোনো টাইম টেবিল নেই এবং ধরাবান্ধা কোনো আর্নিং নেই। তার মানে ফ্রিল্যান্সিং শুধু আমরা কি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এর ভিতরে সীমাবদ্ধ রাখলে পারে হবে না। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অ্যামাজন বিজনেস আছে, বাগডুম.com আছে, বিভিন্ন সাইট আছে, ড্রপ শিপিং আছে, বিভিন্ন সাইট আছে, যেখান থেকে আপনি কি করতে পারেন, হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন। আর আপনারা হয়তো জানেন যে যেটা প্রিন্ট অন ডিমান্ড আছে, তারপর বিভিন্ন সব শপে স্টোর ক্রিয়েট এন্ড সেটআপমেন্ট আছে, অনেক সাইটগুলো যেখান থেকে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। তার মানে আমরা শুধু এই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সাইবার সিকিউরিটি এগুলোর ভিতরে সীমাবদ্ধ, ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং হতে মুক্ত পেশা, যেটা আপনি অনলাইনের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করতেছেন। সো আপনারা ফ্রিল্যান্সিং এই সাইটটা যদি ধরে রাখেন যে ডিজিটাল গ্রাফিক্স এইগুলো না, পাশাপাশি আপনি অ্যামাজনে, বাগডুম.com দ্বারা যে বিভিন্ন সাইটে আপনি বিজনেস করতে পারেন, যেখান থেকে আপনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি জাওয়াদ ভাই। অসংখ্য ধন্যবাদ তুষার হোসেন হৃদয় ভাইকে এত সুন্দরভাবে আসলে এই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে অনেক ব্যাপারগুলো ছিল যেগুলো হচ্ছে আমি নিজেও আগে এত সুন্দরভাবে জানতাম না, আপনার মাধ্যমে হচ্ছে আমি জানতে পেরেছি। তারপর এই জন্য আরো আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাই। ভাই আপনি প্রথমে একটি বিষয় বলেছিলেন, যে সেটি হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর যে বিষয়টি বা ব্যাপারটি বলেছিলেন, যে এই নেটওয়ার্কিংটা তৈরি করার মাধ্যম এবং কিভাবে বাড়ানো যায়, যদি এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এর জন্য আরেকটা বিষয় হচ্ছে যে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরিওয়্যার। অর্থাৎ নেটওয়ার্কিং স্যার আপনি যে কোনো বিজনেস কি করতে পারবেন না, গ্রো করতে পারবেন না। নেটওয়ার্কিং একটা সহজ ওয়ে হচ্ছে আমাদের ফেসবুক, মানে বর্তমানে 70% বিজনেস হচ্ছে ফেসবুকের উপর নির্ভর করতেছে। দেখেন এই ফেসবুক কিন্তু আপনার একটা ব্যক্তিত্ব বহন করে। আমি যদি ফেসবুকের দিকে একটু যাই, ফেসবুকে যে আমরা পোস্ট করি না, পোস্ট করি, স্টোরি দেই, সেখানে কি দেই, মেসি কবে মারা গেছে, ব্রাজিল কার সাথে মারামারি দিছে, গার্লফ্রেন্ড কার ছেঁকা খাইছে, মানে কি সব যা আজে বাজে কন্টেন্ট। এখন দেখেন এই যে আপনারা যেগুলো পোস্ট স্টোরি দিচ্ছেন, এতে কি আপনার কি কোনো প্রফিট হচ্ছে, নাকি আপনার মানুষের ভিতরে একটা নেগেটিভিটি সৃষ্টি হচ্ছে? আপনি চাইলে আপনার কি করতে পারেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনার ফেসবুকের মাধ্যমে তৈরি করতে পারেন। আপনি সুন্দর করে কি করতে পারেন, সুন্দর কিছু কন্টেন্ট লিখতে পারেন, যেটা মানুষের কর্মক্ষেত্রে কাজে লাগে, যেটা তার বিজনেসের বিভিন্ন সাইটে প্রয়োজন হয়।
আপনি কি করতে পারেন, যে কোনো একটা প্রবলেম সলিউশন নিয়ে আপনি পোস্ট স্টোরি দেন। আপনাকে কিন্তু একটা মানুষ কি করবে, আপনার প্রয়োজনটা সে বুঝতে পারে যে না সে কোন ব্যক্তির মানুষ, কারণ আপনার পোস্ট এঙ্গেজমেন্টের মাধ্যম দিয়েই আপনার একটা ব্যক্তিত্ব বহন করে যে আপনি কে, হু আর ইউ। তার মানে আপনাকে কি করতে হবে, এমন কিছু পোস্ট স্টোরি করতে হবে যে পোস্ট স্টোরি দিয়ে মানুষ উপকৃত হয় এবং মানুষ আপনাকে একটা পজিটিভ মানুষ হিসেবে চিনতে পারে। কারণ মানুষকে দুই ভাবে দেখে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তুষার সে খুব ভালো একটা স্টুডেন্ট, সে ভালো কর্পোরেট কনসালটেশন হিসেবে কাজ করে। তুষার ছেলেটা খুব খারাপ, গাঞ্জা খায়, সিগারেট খায়, টিকটক করে, ফিকটক করে। মানে মানুষ কি দুইটার মাধ্যম দিয়ে মানুষকে চেনে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। বাট আপনি যখন একটা পজিটিভ ভাইব পোস্ট করবেন, পজিটিভ একটা স্টোরি দিবেন, তখন কিন্তু মানুষ আপনাকে পজিটিভ ভাবে নিবে। আর এই পজিটিভ নেওয়ার মাধ্যম দিয়ে কিন্তু মানুষ কি আপনাকে চিনতে পারবে। আর এর মাধ্যম দিয়ে কি আপনার নেটওয়ার্কিংটা গ্রো হচ্ছে না? নেটওয়ার্কিংটা বলতে কি, মানে আমরা একজনের সাথে আর একজনের সাথে সম্পৃক্ত করা বা সম্পর্ক তৈরি করা, কানেক্টেড হওয়া, যুক্ত হওয়া। আর এই যুক্তটা যদি আমরা পজিটিভ ভাবে হতে পারি, তাহলে যখন দেখেন আমার একটা পজিটিভ ভাবে তৈরি হয়ে গেছে, তখন আমি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস যখন আমি একটা লঞ্চ করব দেশে বা বিদেশে বা আমার অনলাইনে, তখন কিন্তু যে কেউ আমার প্রোডাক্টটা কিনবে, কারণ সে আমাকে কিভাবে চেনে, একজন পজিটিভ মানুষ হিসেবে চেনে। তো এট ফার্স্ট আপনাকে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অবশ্যই ইতিবাচক কন্টেন্ট পোস্ট করতে হবে। আর এই পোস্টের যে নিয়মটা, প্রতিনিয়ত আপনাকে পোস্ট করতে হবে। হতে পারে আপনি ব্লগ ক্রিয়েট করতে পারেন, হতে পারে আপনার ভালো কন্টেন্ট পোস্ট করতে পারেন, হতে পারে ভালো ভিডিও তৈরি করতে পারেন, যে কোনো জিনিস আপনি তৈরি করতে পারেন। বাট ইউ হ্যাভ টু পজিটিভ কন্টেন্ট, পজিটিভ আপনাকে কিছু দিতে হবে, কারণ পজিটিভের মাধ্যমে মানুষ আপনাকে চিনবে। আর যখন আপনাকে মানুষ চিনবে, তখন আপনার থেকে মানুষ কিনবে। এর সিম্পল বিষয়। আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে নেটওয়ার্কিং এর মাধ্যমে। যখন আপনি নেটওয়ার্কিংটা করতে পারবেন, তখন আপনার যে কোনো জিনিস সলভ করা সম্ভব হবে। তো অবশ্যই আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ফোকাস দিতে হবে। আপনি ভালো কিছু পোস্ট এঙ্গেজমেন্ট করতে হবে, প্রতিদিন ভালো কিছু স্টোরি দিতে হবে, যার মাধ্যমে আপনি পার্সোনাল ব্র্যান্ডিংটা এবং নেটওয়ার্কিংটা বড় করতে পারেন। তুষার ভাই, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা করার জন্য আমরা কি শুধু ফেসবুক পর্যন্ত কি সীমাবদ্ধ থাকবো, নাকি ফেসবুকের গণ্ডি পার হয়ে আমরা আরো অন্য ভাবে করতে পারি কিনা? জি, আমাদের যেহেতু বর্তমান 70% বিজনেস হচ্ছে ফেসবুকের উপর নির্ভর করে, অবশ্যই ফেসবুকের উপর পাশাপাশি আপনার বিভিন্ন যারা কমিউনিটির সাথে যুক্ত থাকেন, তারা বিভিন্ন কনসালটেশনে, বিভিন্ন ট্রেনিং মিটিং এ যান, সেখান থেকে আপনাদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে যায়। পাশাপাশি আপনি বিভিন্ন কন্টেন্ট মেকিং করেন, সেখান থেকে আপনাকে মানুষ চেনা পরিচিত হয়ে যায়। পাশাপাশি যারা আপনারা বিভিন্ন কনফারেন্সে যান, সেখানে আপনার পরিচিত হয়। আপনি কলেজে গেছেন, সেখানে আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন, সেখান থেকে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারে। পাশাপাশি আপনি কলেজ স্কুলে পড়েন, স্কুলে আপনার কি একটা পজিটিভিটি তৈরি হতে পারে। আপনি ভার্সিটিতে পড়েন, আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, শিক্ষকদের সাথে ভালো কন্ট্রিবিউট রাখতে পারেন কমিউনিকেশনের মাধ্যম দিয়ে। আপনি মানুষকে সহযোগিতা করতে পারেন, মানুষকে পজিটিভ চিন্তা ভাবনা দিতে পারেন। এর মাধ্যমে আপনি কি করতেন, পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। বাট আমাদের অনলাইনে যেহেতু সবসময় থাকি, সেক্ষেত্রে আমরা অনলাইনে এরকম ভাবে করতে পারি। পাশাপাশি আমরা অফলাইনে যে কোনো মানুষের সাথে সুন্দরভাবে কমিউনিকেশনের মাধ্যমে আমরা নেটওয়ার্কিংটা গ্রো করতে পারি। তো আমরা নেক্সট একদিন কমিউনিকেশন স্কিলের উপরে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসলে এই ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমি হচ্ছে আবারও একটি কমেন্ট বক্সে যেতে চাই। কমেন্ট হচ্ছে অনেকে কমেন্ট করেছেন। লিমা ইসলাম, আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, আমি এখন মার্কেটিং করতে চাই, কিন্তু আমার কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নাই, সেক্ষেত্রে আমি কিভাবে এফিলিয়েট মার্কেটিংটা শুরু করব? ভাই যদি এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে হয়েছে কি, দেখেন আমাদের অনেকগুলো অপরচুনিটি আছে, অপরচুনিটিগুলো হচ্ছে আমরা কাজে লাগাতে পারি না। উনি ফেসবুক পেজ নেই, আপনি ইউটিউবে সার্চ করলে পারে 10 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা একটা ভিডিও দেখলে পারে একটা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি এই যে ক্লাস, আশা করি আপনারা যারা এখানে আছেন সবাই ম্যাসিভ, আপনারা কিন্তু পড়াশোনা করছেন যে মার্কেটিং কিভাবে করতে হয়। মার্কেটিং এর বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো আপনি ফেসবুকে বিভিন্ন কর্পোরেট সাইটে ফলো করতে পারেন, আপনি বিভিন্ন মার্কেটিং এর বই পড়তে পারেন, বিভিন্ন কনসালটেন্টদের ট্রেনিং নিতে পারেন, এবং অ্যাফিলিয়েটের জন্য অলমোস্ট বিভিন্ন সাইট আছে। এর জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তুষার সেট সাপোর্টিং গ্রুপ, আপনি ওখানে টেক্সট করলে পরে আপনাদের হেল্প পাবেন। পাশাপাশি আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা হেল্প পেতে পারেন, বা আপনার পরিচিত যদি কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইনে কাজ করতে পারে, তাদের সাথে আপনি হেল্প নিতে পারেন। এবং আপনি যদি ইউটিউবে যদি সার্চ করেন, বিশেষ করে ইউটিউব থেকে আপনি হিউজ পরিমাণে সাজেশন পাবেন, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কোথা থেকে প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হয়, হিউজ পরিমাণে আপনি গাইডলাইন পাবেন। এবং অ্যাটলিস্ট আপনাদের যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের চিফ অ্যাডভাইজার আছে আকরাম হোসেন, আপনি তার সহযোগিতা নিতে পারেন। উনি অ্যামাজন বিজনেস করে, আর এর জন্য আপনাদের কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রিতে। আর আপনার হয়তো আরেকটা জিনিস অবগত আছেন যে তুষার ওয়েবসাইট থেকে প্রায় দীর্ঘ 6 মাস ধরে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ক্লায়েন্ট হান্টিং বা
কিভাবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা যায়, সম্পূর্ণ ফ্রিতে ইংলিশের বই স্পিকিং শেখানো হচ্ছে। এটার জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এর জন্য আপনার বিভিন্ন সাইট আছে, যে কোনো সাইট থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারেন এবং সেখান থেকে আপনারা শুরু করতে পারেন। অসংখ্য 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 ধন্যবাদ তুষার হাসান হৃদয় ভাইকে, যে আজকের বেকারত্ব সমস্যা বাংলাদেশ আয়োজিত আজকের ইভেন্টে যেসব আলোচনা হয়েছে এবং এগুলো খুব সুন্দরভাবে আপনি বিস্তারিত বলেছেন। আমাদের সময় খুবই স্বল্প সময়ের ভিতরে হচ্ছে আমরা ইভেন্টটি করেছি। আমাদের ইভেন্টের ডিউরেশন ছিল সর্বোচ্চ 45 মিনিট। সেখানে হচ্ছে অডিয়েন্সের সুবিধার্থে আমরা আরো 15 মিনিট সময় বাড়িয়ে দিয়েছি। আমি আসলে এখন সরাসরি কমেন্টে যেতে যাচ্ছি। আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কাজ করতে কিরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং আপনাদের এছাড়া যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সরাসরি হচ্ছে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা সর্বোচ্চ আর 2 মিনিট লাইভটি সংযুক্ত থাকবো। জি, আমি একটু কমেন্ট সেকশনে যাই। আমার অনেক কলিং আছে অনেকে। শারমিনা অনন্যা আপু লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লিমা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। গৌতম রায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির ইসলাম ঢাকা থেকে। ইব্রাহিম ভাইয়া আমি সাভার থেকে দেখছি। ইয়াসমিন আক্তার আপু ঢাকা থেকে দেখছেন। আশিকুর রহমান ভাই রংপুর থেকে। রিমা আক্তার গাজীপুর থেকে। শারমিনা অনন্যা আপু ঢাকা থেকে। আসমা পারভিন আপু সৈয়দপুর থেকে। নুসরাত জাহান আপু জয়পুরহাট থেকে। লিমা আক্তার আপু কিশোরগঞ্জ থেকে। লিজা আক্তার আপু শেরপুর থেকে নারায়ণগঞ্জ থেকে। সিদ্ধাতুল মুনতাহার আপু নাহিদুল ইসলাম নাহিদ ঢাকা থেকে। শারমিনা আক্তার আপু। প্রিয়া খাতুন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাই অনেক কোশ্চেন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের অনেক কোশ্চেন, আসলে রিপ্লাই দিতে অনেক সময় লাগবে। তো আজকের ইভেন্টটা খুবই শর্ট ছিল আমাদের জায়গা থেকে। তো এতটুকু ছিল আমার কথার ভিতরে। যদি ভুল ক্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ আবার একটা ইভেন্ট শুরু হবে আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ। জি জাওয়াদ ভাই প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আজকের এই ইভেন্টে যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক অনেক বেশি দোয়া রইল যাতে আপনারা আপনাদের নির্ধারিত করা লক্ষ্যে পৌঁছাতে পারেন। এবং আমরা আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে আসছি কোনো একটি লাইভ নিয়ে। সেই লাইভে হচ্ছে আমরা বিস্তারিত কি আরো অন্যান্য জিনিস আলোচনা করব, এবং সেটি কি রকম হতে পারে তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাথেই থাকবেন। তো আজকের এই লাইভটি এই পর্যন্ত। সবার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।